নিষিদ্ধ অনুভূতি পর্ব ৩১। অহনা এগোতে যাবে তখনই আদিল হঠাৎ করে অহনার হাত চেপে ধরে। কি করতে চাইছো তুমি? অহনা ভুরু কুঁচকে তাকালো। হাত ছাড়ুন, দেখতে পাবেন। আদিল ছাড়লো না, বরং হাতটা আরো শক্ত করে ছোট ছোট পায়ে বাড়ির দিকে এগোতে লাগলো। অহনা আর কিছু বলল না, চুপচাপ আদিলের সাথে হাঁটতে লাগলো। বাড়ি ফিরে আদিল বিছানায় বসে পড়ল। মোবাইল হাতে নিয়ে খেয়াল করলো মায়ের অনেকগুলো কল এসেছে। কল দিতে গিয়েও আবার থেমে গেল। এখন কথা বলতে ইচ্ছা করছে না। সকালে কল করবে ভেবে ফোন রেখে দিল। অহনা এসে টেবিলে বসে পড়েছে। খাতা খুলে ক্লাসের লেখা লিখছে। আদিল আর চোখে তাকিয়ে বলল, অহনা। অহনা পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু বলল না। তুমি যে এই কয়েক মাসে এতগুলো কলেজ বদলেছো, তোমার অনুভূতি কি? অহনা শান্ত গলায় বলল, এটা প্রশ্ন ছিল, জানার আগ্রহ। অহনা কিছু বলল না, আবার লেখায় মনোযোগী হলো। আদিল উঠে দাঁড়িয়ে টেবিলের কাছে গেল, চারপাশে ঘুরে দেখছে। হঠাৎ অহনার খাতাটা তুলে নিল। পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে নাক মুখ খুঁজকে বলল, কি বাজে লেখা, ছোট ছোট বাচ্চাদের লেখাও তোমার থেকে ভালো হয়। অহনার ধৈর্য ভাঙলো, রাগাই গলায় বলল, ভালো হয়েছে, আমার লেখা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না। অয়েলের ওন ম্যাশিং। আদিল ভুরু কুঁচকে তাকালো, ইংরেজিও পারো দেখছি, যেটা বললে বালান করো তো দেখি, মানে জানো? অহনা এবার সোজা হয়ে বসলো, বিরক্ত নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন? আপনি ছাড়া পৃথিবীতে কেউ পড়াশোনা করে না? এত অহংকার ভালো না, আমার শরীর ভালো লাগছে না, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আদিল ঠান্ডা স্বরে বলল, ঠিক বলেছো, এত অহংকার ভালো না, সেটা তোমারও বোঝা উচিত। অহনা বিরক্ত হয়ে বলল, আপনি তো নিজেই বলেছিলেন আপনার আশেপাশে না থাকতে, এখন নিজে কি করছেন? কথা না বাড়িয়ে ঘুমাতে যান। আদিল নড়ল না, বরং এগিয়ে এসে বলল, তোমার সাথে ঘুমাবো, চলো। অহনা কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, যান, আসছি। আদিল একটু অবাক হলেও আর কিছু বলল না, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। হাসপাতালের করিডোরে বসে ফোন দেখছিল অহনব। নীলিমা জাহান পায়চারি করছে, কবিতা অল্প দূরে দাঁড়িয়ে আছে। তখনই এক নার্স এসে বলল, আপনার ওয়াইফের রিপোর্ট এসেছে, আপনাদের ভিতরে ডাকছে। অহনাব উঠে দাঁড়ালো। অহনাব নীলিমা জাহানকে বললেন, মা চলো। আমি যাব? তুই গিয়ে নিয়ে আয়, যেতে হবে। তারপর কবিতার দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে না থেকে আসো। কবিতা কিছু না বলে মাথা নিচু করে এগোতে লাগলো। ডাক্তারের সামনে বসে আছে সবাই। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, আপনার ওয়াইফ? অহনাব মাথা নাড়ালো। রিপোর্টে নেগেটিভ এসেছে। পরিবেশটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। অহনাবার মুখে কোনো পরিবর্তন নেই, কিন্তু নীলিমা জাহান বিস্ময়ে তাকিয়ে রইলেন। কবিতার চোখ লাল হয়ে গেছে, হাত পা কাঁপছে। ডাক্তার আবার বললেন, এমনিতে কোনো সমস্যা নেই, আপনি নিজেও ডাক্তার, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অহনাব মাথা নেড়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, ধন্যবাদ। অহনাব চেম্বার থেকে বেরিয়ে সোজা গাড়ির সামনে এসে দাঁড়ালো। নীলিমা জাহান আর কবিতাও অহনাবের সাথে বেরিয়ে এলো। মা, গাড়িতে গিয়ে বসো। নীলিমা জাহান গাড়িতে উঠতে গিয়ে কবিতার দিকে ফিরে তাকালো। চোখে তীব্র রাগ নিয়ে জিজ্ঞাসা করলেন, লজ্জা করে না তোমার? এমন একটা মিথ্যা বলতে পারলে? কবিতা কাঁপা গলায় বলল, আমি? চুপ, একদম চুপ। নীলিমা জাহান কবিতাকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমাদের মুখে কালি লেপে দিয়েছো তুমি। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করেছে। অহনা ফোন বের করে নাম্বার ডায়াল করলো। আন্টি, আপনি হাসপাতালের সামনে থেকে কবিতাকে নিয়ে যান। হ্যাঁ, সামনে আসি। কল কেটে দিতেই কবিতা ছুটে এসে অহনাপের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। দুহাতে পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অহনাপ প্লিজ, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকার জন্যই মিথ্যা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। অহনাপ শক্ত হয়ে দাঁড়িয়ে ধরল। ধীরে ধীরে পা সরিয়ে নিতে নিতে বলল, এটা ভালোবাসা না কবিতা, এটা প্রতারণা। তুমি নিজেকে বাঁচাতে মিথ্যার পর মিথ্যা বলে চলেছ। না, আমি ভুল করেছি। রাস্তার মাঝে নাটক করো না। নিজের সম্মান তো হারিয়েছো, দয়া করে আমার সম্মান রাখো। কিন্তু কবিতা ছাড়ল না, আরো শক্ত করে পা জড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলো। চারপাশের মানুষ জড়ো হয়ে দৃশ্যটা দেখছে। অহনা বিরক্ত হয়ে বলল, তোমার মা আসছে, ওনার সাথে চলে যেও। অহনা এখনো শক্ত করে ধরে আছে। নীলিমা জাহান এগিয়ে এসে কবিতার হাত শক্ত করে টেনে ধরলো। অহনা পা ছাড়িয়ে গাড়িতে উঠে বসলো। নীলিমা জাহান ক্ষিপ্ত স্বরে বলল, আজকের পর থেকে তুমি আমাকে ফোন দিবে না। তোমাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার যোগ্য না। তোমার ব্যাপারে এবার যা সিদ্ধান্ত নেওয়ার তা অহনাব নিবে। আমি আর এই ব্যাপারে ওকে কিছু বলবো না। কবিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা, আমি তো শুধু, আমাকে আর মা বলে ডাকবে না। এই বলে নীলিমা জাহান গাড়িতে উঠে বসলো। অহনাব গাড়ি ঘুরিয়ে চলে গেল। কবিতা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। আদিল শুয়ে শুয়ে মোবাইল দেখছে। মাঝে মাঝে আর চোখে অহনার দিকে তাকিয়ে দেখছে। অহনার টেবিলে মাথা রেখে বসে আছে। শরীরটা হঠাৎ একদম নিস্তেজ হয়ে গেছে। এমন কেন হলো অহনা বুঝতে পারছে না। আদিল অহনার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, তোমার কি শরীর খারাপ লাগছে? অহনা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে বই খাতা গুছিয়ে রেখে বিছানার কাছে এলো। আপনি ওই পাশে যান, আমি এই পাশে থাকবো। আদিল শান্ত স্বরে বলল, কেন? আমার কালকে পরীক্ষা আছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আপনি ওই পাশে ঘুমালে আপনার অসুবিধা হবে না। আদিল বিছানা থেকে নেমে দাঁড়ালো। ফোন চার্জে বসে আবারও অহনার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিকভাবে বলল, আমার এখন তোমাকে চাই। অহনা যেন জানতো আদিল এটাই বলবে। ধীর কণ্ঠে বলল, আমার শরীর ভালো লাগছে না। আপনি? কথা শেষ করার আগেই আদিল অহনার দিকে এগিয়ে এলো। বাহানা দিয়ে লাভ নেই, আমার তোমাকে প্রয়োজন এখন। অহনা ছোট্ট করে বলল, আমার সত্যিই ভালো লাগছে না। আদিল
আরেক কদম এগোতে অহনা পিছিয়ে গেল। পর্যাপ্ত জায়গা না থাকায় অহনা বিছানায় বসে পড়ল। আদিল দুহাত দিয়ে বিছানার ভর দিয়ে অহনার উপর ঝুঁকে পড়ল। দুজনে নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। আদিল ফিসফিস করে বলল, কতদিন এড়িয়ে চলবে আমাকে? তোমাকে আমার কাছে ফিরতে তো হবে। অহনা হঠাৎ অস্বস্তি হচ্ছে, শরীর ঘামছে, বুক দ্রুত ওঠানামা করছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কেন এমন লাগছে নিজেও বুঝতে পারছে না। আদিল এখনও অহনার উপর ঝুঁকে আছে, এক দৃষ্টিতে অহনার চোখের দিকে তাকিয়ে আছে। অহনা আদিলকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অহনার মাথা করে উঠল, গা গুলিয়ে এলো। মুখে হাত দিতে গিয়েও পারল না। মুহূর্তে আদিলের মুখের ওপর বমি করে ফেলল। আদিল স্তব্ধ হয়ে গেল। আদিলের ঠোঁট। পর্ব 32। আদিল উদাম গায়ে একপাশে দাঁড়িয়ে আছে। অহনা বিছানার চাদর তুলে আর একটা বিছিয়ে দিয়েছে। অহনা শান্তস্বরে বলল, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার শার্ট ধুয়ে দিতে যাচ্ছি। এই বলে অহনা রুম থেকে বেরিয়ে গেল। একটু বাদে ফিরে এসে দেখলো আদিল থম মেরে বিছানার এক পাশে নাক পর্যন্ত চাদর টেনে শুয়ে আছে। অহনা নিজেকে সামলে নিয়ে শুতে গেল। অহনার পিঠ বিছানার সাথে লাগতেই একটা শক্তপোক্ত হাত অহনাকে টেনে নিয়ে নিজের বুকের নিচে ফেললো। শরীর কবে থেকে খারাপ লাগছে? যখন থেকে আপনি এখানে এসেছেন। আদিল গম্ভীর স্বরে বলল, কালকে ডাক্তার দেখিয়ে একবারে বাড়ি ফিরবো। অহনা আদিলের বুকের সাথে লেপ্টে রয়েছে। আদিল আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে বলল, আমি যাবো না কোথাও। বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না। আদিল অহনার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। অহনা কেঁপে উঠল, এসেছি যখন তোমাকে নিয়ে ফিরবো, না হয় সারা জীবন ঘর জামাই থেকে যাব। অহনা কটাক্ষ করে বলল, আমিও দেখব আপনি কতক্ষণ আপনার কথায় অটুট থাকেন। আদিল বলে উঠল, একটা কথা বলো, তুমি ইচ্ছে করে আমার মুখের ওপর বমি করেছো তাই না? অহনা থেমে বলল, আপনি কি খেয়েছেন একটু? আদিলের গা গুলিয়ে উঠল, চুপ করো অসভ্যমে। অহনা শান্ত স্বরে বলল, আপনার যে স্বভাব, আপনার খাওয়া উচিত ছিল। আদিলের হাত শক্ত হলো। অহনা অস্ফুট স্বরে বলল, আমার লাগছে, লাগার জন্য তো ধরেছি, চুপ করে ঘুমাও। অহনা কিছু ধরতে যাবে তখন আদিল অহনা ঠোঁট চেপে ধরলো, তবে হাত দিয়ে নয়। সকাল সকাল অহনা উঠে পড়তে বসে গেল। আদিল এখনো বেঘরে ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা 9টার কাছে যেতেই অহনা কলেজের জন্য তৈরি হয়ে নিল। রান্নাঘরে আসতেই অহনার মা জিজ্ঞাসা করলো, জামাই উঠেছে? অহনা শান্ত স্বরে বলল, না, আজকে চলে যাবে। কিছু বলেছে? অহনা একটু বিরক্ত হয়ে বলল, আমাকে নিয়ে ফিরবে বলেছে, তবে আমি যাব না, এই বলে দিলাম। অহনার মা রাগী গলায় বলল, কেন যাবি না? সংসার করতে গেলে অনেক ঝামেলা হয়, সবকিছু মানিয়ে চলতে হয়। অহনা হালকা চেঁচিয়ে বলল, তোমার আমাকে কি মনে হয় আমি মাসে কয়টা কলেজ পাল্টাবো? আজকে এখানে, কালকে ওখানে। অহনা একটু থেমে আবার বলল, মা, আমার শরীর ভালো লাগছে না, খাবার দাও। উনি উঠলে জিজ্ঞেস করে নিও থাকবে না বিদায় হবে। অহনার মা অহনাকে হালকা ধমকে বলল, ঠিক করে কথা বল, এভাবে করে কথা বললে জামাই এর মন পাবি না। অহনা কটাক্ষ করে বলল, জামাইয়ের মন আমি কোনোদিনই পাইনি, শুধু জামাই আমার শরীর। অহনা থেমে গেল। অহনার মা বলে উঠল, কি বললি? না কিছু না, আমি রুটি খাবো না, শুধু চা দাও। অহনার মা বলে উঠল, খালি পেটে কলেজে যাবি? তোর নাকি শরীর ভালো নেই, ভালো করে না খেয়ে গেলে মাথা ঘুরে পড়ে যাবি। অহনা রুটির দিকে তাকাতেই গা গুলিয়ে উঠল, না না, খাবো না। বাবা কোথায়? মা খাতা দেখছে, একটু পর স্কুল যাবে। জামাই উঠলে একসঙ্গে নাস্তা করবে বলে বসে আছে, দেখ গিয়ে উঠেছে কিনা। অহনা চায়ের কাপ হাতে নিয়ে ছোট করে বলল, যাচ্ছি। অহনা রুমে এসে দেখলো আদিল এক সাইডে কাত হয়ে ঘুমাচ্ছে। অহনা চায়ের কাপে চুমুক দিয়ে ঘুরে ফিরে কিছুক্ষণ আদিলকে দেখলো, এরপর শান্ত স্বরে ডেকে উঠল, এই যে জমিদার ছেলে, আমাদের এখানে সকাল হয়ে গেছে, উঠে বলুন। আদিলের সারা শব্দ নেই। অহনা চায়ের কাপ সাইডে রেখে আবার ডেকে উঠল, এত বেলা করে ঘুমাতে হলে আপনি আপনার বাড়ি চলে যান, ওখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। আদিল উঠছে না দেখে অহনা বিরক্ত হয়ে আদিলের হাত ধরে ঝাঁকড়া দিয়ে ডাকতে শুরু করলো, আদিল উঠুন, বাবা বসে আছে আপনার জন্য। আদিলের এবারও কোনো সাড়া পাওয়া গেল না। অহনা বিরক্ত হয়ে চলে যেতে লাগলো। তখনই হেসকা টানে অহনা আদিলের বুকের উপর পড়লো। অহনা মাথা তুলে বলল, এগুলো কোন ধরনের অসভ্যতা? আর এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাননি? আদিল জড়ানো কণ্ঠে বলল, জমিদারের পুত্রবধূর গলার আওয়াজ শুনতে খারাপ লাগছিল না। অহনা অবাক হয়ে বলল, আপনি জেগেছিলেন? আদিল কিছু বলল না। অহনাকে নিজের সাথে মিশিয়ে নিল। অহনা এক প্রকার জোর করে আদিলকে ছাড়িয়ে নিল। আমি কলেজে চলে যাচ্ছি, আপনি তো চলে যাবেন, নাস্তা করে বের হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবেন। আদিল উঠে বসলো, ছোট্ট করে বলল, কলেজে যাচ্ছ? তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। অহনা সরু চোখে আদিলের দিকে তাকালো, কলেজের ব্যাগ কাঁধে নিয়ে বলল, আমি যাতে ফিরে এসে আপনাকে না দেখি। আদিল কিছু বলল না। অহনা বের হতে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। আদিল নাস্তা শেষ করে উঠানে দাঁড়িয়ে আছে। একটু আগে মাহবুব রহমান স্কুল চলে গেছে। অহনার মা একটা চেয়ার এনে আদিলের সামনে রাখলো, জামে বসো, এখানে কম রোদ আছে। আদিল অপ্রস্তুত হলো, শান্ত স্বরে বলল, চেয়ার কেন আনতে গেলেন? আমি তো এমনি দাঁড়িয়েছিলাম। আরে বসো, তোমার জন্য পেয়ারা নিয়ে আসি আমি। আদিল মাথা নাড়লো, আমি এখন আর কিছু খাবো না, আপনার সাথে আমার কথা আছে। অহনার মা কৌতূহল নিয়ে বলল,
কি কথা বাবা? আদিল একটু থেমে বলল, অহনা কলেজ থেকে ফিরলে আমার সাথে চলে যেতে বলবেন। আমি কালকে থেকে বলছি ওকে আমার সাথে যেতে, তবে ও আমার কথা শুনছে না। অহনার মা বলে উঠলো, আমি বলেছি যাবে না, দেখো ফিরলে যাই কিনা। আদিল ছোট্ট করে বলল, অহনার মা বলল, আমি রান্নার জোগাড় করতে যাচ্ছি, তুমি এখানে বসো। আদিল মাথা নাড়ালো। অহনার মা চলে যাওয়ার পর আদিল আরও কিছু সময় উঠানে পায়চারি করে রুমে চলে গেল। রুমে ফিরে আদিল নীলিমা জাহানের কাছে ফোন করলো, তবে তিনি ফোন রিসিভ করেননি। আদিল বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে বিধায় ভাবলো বাইক নিয়ে আশপাশ থেকে ঘুরে আসবে। টেবিলের ডয়ার থেকে চাবিটা সবে হাতে নিল, তখনই হঠাৎ আদিলের মোবাইল বেজে উঠলো। আদিল মোবাইল বের করে দেখলো অপরিচিত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল এসেছে। আদিল ফোন ধরার আগে কল কেটে গেল। কয়েক সেকেন্ড পর একটা ভিডিও এলো, সাথে একটা নোট। আদিল ভিডিও চালু করে দেখলো কাটা হাত থেকে টুপটাপ রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। 20 সেকেন্ডের ভিডিও। আদিলের ভিডিওর উপরে থাকা নোটের উপর চোখ পড়লো। সেখানে লেখা রয়েছে, 2 ঘন্টার মধ্যে যদি তুমি আমার কাছে না আসো তবে 3 বছর আগে যা করিনি সেটা আজকে করে দেখিয়ে দেবো। তোমার হাতে সময় মাত্র 2 ঘন্টা। মেসেজটা পড়ে আদিলের চোয়াল শক্ত হয়ে এলো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে ঝড়ের বেগে রুম থেকে বেরিয়ে এলো। আদিলকে বেরোতে দেখে রান্নাঘর থেকে অহনার মা বাইরে বেরিয়ে এলো। আদিল ততক্ষণে বাইকে উঠে বসেছে। অহনার মা উঠানে এসে বলল, কোথায় যাচ্ছ? দুপুরে কবুতরের মাংস রান্না করছি। অহনা মার কথা শেষ হওয়ার আগেই আদিল দ্রুত গতিতে বাইক চালু করে বেরিয়ে যায়। অহনার মা আদিলের ব্যবহারে মনক্ষুণ্ণ হয়, বিড়বিড় করে বলে, এই কারণে হয়তো অহনা যেতে চাইছে না। এই ভালো তো এই খারাপ, জানি না আমার মেয়ের ভাগ্যে কি আছে। অহনাদের একটু আগে কলেজ ছুটি হয়েছে। অহনার বান্ধবী রূপার সাথে কথা বলতে বলতে ধীর পায়ে হেঁটে বাড়ির দিকে আসছে। একটু এগোতে দোকানের ভিতর থেকে আহান বেরিয়ে এলো। অহনাকে ডাকতেই অহনা পিছন ফিরে তাকালো। আহান এগিয়ে এলো। রূপা বলে উঠলো, তাহলে আমি আসছি। অহনা রূপাকে আটকে দিয়ে বলল, দাঁড়া, একসাথে যাব। কিন্তু আহান বাদ সাধলো, শান্ত স্বরে বলল, তুমি যাও, আমার অহনার সাথে একটু কথা আছে। রূপা মাথা নাড়ল। অহনাকে আসছে বলে বাড়ির দিকে অগ্রসর হলো। অহনা সামান্য বিরক্ত হয়ে বলল, কি বলবেন আহান ভাইয়া? আহান একটু ইতস্ত হয়ে বলল, আমি ওই দিনও বলতে চেয়েছিলাম, তুমি চলে গিয়েছো। অহনা বলে উঠল, তাড়াতাড়ি বলুন, আমাকে বাড়ি ফিরতে হবে। আহান একটু থেমে বলল, অহনা, আমি অত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে জানি না। আসলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। অহনা হতবাক হয়ে আহানের দিকে তাকালো। আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? আহান ধীর কণ্ঠে বলল, তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে তো কিছু ঠিক নেই। তোমার ডিভোর্স হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব, ব্যাস। অহনা বিস্মিত হয়ে যায়, গর্জে উঠে পড়ল, আমাদের মধ্যে কিছু ঠিক নেই আপনাকে কে বলেছে? আর যদি আমাদের মধ্যে কিছু ঠিক নাও থাকে, আমি একজনকে ছেড়ে দিয়ে আরেকজনের গলায় ঝুলিয়ে পড়বো? আপনার আমাকে এমন মনে হয়? আহান অহনার এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি আরও আগে তোমাকে বলতাম, মাঝখানে দিয়ে আমি বাইরে চলে যাওয়ায় বলা হয়নি। যখন ফিরে এলাম তখন জানতে পারি তোমার বিয়ে হয়েছে, তোমার হাজবেন্ড। অহনা রাগী গলায় বলে উঠল, আমার সাথে কথা বলতে দেখায় কালকে আপনাকে পানিতে ফেলে দিয়েছিল, মনে আছে? আজকে যদি আবার দেখতে পাই তাহলে আপনাকে একদম খুন করে ফেলবে, সামনে থেকে সরুন। আহানের চোখ লাল হয়ে গেছে, নিজেকে সামলে বলে, কালকে লোকটা তোমার হাজবেন্ড ছিল? অহনা তেজি গলায় বলল, হ্যাঁ, উনি আমার হাজবেন্ড ছিল, যিনি এখন বাড়িতে আমার জন্য অপেক্ষা করে বসে আছেন আমায় নিয়ে বাড়ি ফিরবে বলে। আজকের পর থেকে আপনি আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবেন না। আহান গর্জে উঠে বলল, কি নিয়ে এত তেজ দেখাচ্ছ? বড়লোক জামাই পেয়ে ভাব বেড়ে গেছে? অহনা ক্ষিপ্ত স্বরে কিছু বলতে যাবে, তখনই অহনার পাশ দিয়ে সাঁ করে দ্রুত গতিতে একটা বাইক সামনের দিকে চলে যায়। অহনা পিছন থেকে তাকিয়ে দেখে চিনতে পেরে যায়। মুহূর্তের মধ্যে অহনার চোখে পানি জমে যায়। বিড়বিড় করে বলে ওঠে, আপনি না বলেছিলেন আমার জন্য অপেক্ষা করবেন? তো বন্ধুরা, পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।